আপনি যদি অ্যানিমেশন বা কার্টুন ভিডিও বানানো শিখতে চান তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন। এখানে কার্টুন তৈরি করা শেখানোর পাশাপাশি বাছাইকৃত কয়েকজনকে এই চ্যানেলে কাজ করার সুযোগ দেওয়া হবে। আজ আপনাদের যে সময়ের গল্প বলবো তখন যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না স্মার্টফোন বা কোনো ইন্টারনেট। তখন আমি শহরের একটা কোম্পানিতে 6 মাস হয়েছে চাকরি করি। নতুন চাকরি, খুব একটা ছুটিও পাই না, তাই গ্রামেও তেমন যাওয়া হয় না। গ্রামে এখন আপন বলতে শুধু আমার মামা। অনেক ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছি, তারপর মামা মামির কাছেই বড় হয়েছি। মামিও মারা গিয়েছেন বছর 3 হলো। গ্রামে মামা একাই থাকে, তাই এখানে একটু গুছিয়ে নিয়েই মামাকে যত দ্রুত সম্ভব নিয়ে আসব। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি অফিস থেকে মেসে ফিরছি। শহরের মেস ভাড়া অনেক বেশি, তাই অফিস থেকে কিছুটা দূরে একটু কম খরচে একটা মেস পেয়েছি। এই যে বাবা, একটু শোনো এদিকে। হ্যাঁ কাকু, বলুন। আজ দুপুরে তোমার গ্রাম থেকে একটা চিঠি এসেছে, তোমার ঘরে রেখে এসেছি। ঠিক আছে কাকু। চিঠির কথা শুনে আমি তড়িঘড়ি করে ঘরে গিয়ে চিঠিটা খুললাম। দেখলাম গ্রাম থেকে মামার চিঠি এসেছে। মামার শরীরটা খুব বেশি ভালো নেই, যদি সময় করে গ্রামে আসতে পারি সেজন্যই চিঠিটা লিখেছে। চিঠি পড়ার পর কোনোভাবেই নিজের মনকে আর স্থির রাখতে পারলাম না। এমন সময় কিভাবে যাব, গাড়ি পাবো কিনা, কোনো কিছু বিবেচনা না করেই ব্যাগপত্র গুছিয়ে তখনই রওনা হলাম। যা হয় হোক, যদি চাকরি যায় তাতেও আমার কোনো আক্ষেপ নেই। মেস থেকে বেরোতে যাব তখনই দারোয়ান কাকুর সাথে আমার আবারও দেখা হয়ে গেল। কি হলো বাবা, এই সময় বাইরে যাচ্ছ? কোনো সমস্যা হয়নি তো? না মানে সমস্যা বলতে মামার শরীরটা খুব খারাপ, তাই এখনই রওনা হচ্ছি। তোমার গ্রামের বাড়ি তো বহিরদিয়া, তাই না? হ্যাঁ, বহিরদিয়া গ্রাম। আচ্ছা বাবা, সাবধানে যেও। এই রিক্সা, যাবেন? একটা রিক্সা ঠিক করে ফেললাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। রাত প্রায় 8টায় একটা শেষ ট্রেন বহিরদিয়া গ্রামের দিকে যায়। অবশ্য 8টা বাজতে খুব বেশি বাকিও নেই। যেভাবেই হোক ওই ট্রেনটা আমাকে ধরতেই হবে। এখন আষাঢ় মাস, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। আকাশটাও কেমন যেন হালকা মেঘ মেঘ করছে। রাস্তায় আবার বৃষ্টিতে আটকা পড়ে যায় কিনা সেটারই ভয় পাচ্ছি। তাছাড়া গ্রামে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। ভালোভাবে পৌঁছাতে পারলেই বাঁচি। কিছু সময় পর যখন স্টেশনে পৌঁছালাম তখন ঘড়িতে প্রায় রাত 8:10। এদিকে ট্রেন সবসময় একটু লেটেই চলে। তাছাড়া রাতের দিকে এই লাইনে তেমন একটা যাত্রীও থাকে না। আকাশের যা অবস্থা, এই বুঝি বৃষ্টি নামলো বলে। যাই হোক, একবার ট্রেনে উঠতে পারলেই আশা করি আর কোনো সমস্যা হবে না। ওই তো স্টেশন মাস্টারের রুম, ওখানে গিয়েই শুনে দেখি। রুমে গিয়ে দেখলাম স্টেশন মাস্টার বসে ঝিমাচ্ছে। বলছি, আমি বহিরদিয়া গ্রামে যাব। যাবেন তো? আমি আপনাকে কখন নিষেধ করেছি? আহা, সে কথা বলছি না। ট্রেন কখন আসবে? যখন আসবে দেখতে পারবেন। আচ্ছা, এখানে একটু বসা যাবে? ইচ্ছে হলে বসবেন, আমি কি আপনাকে আর ধরে রেখেছি নাকি? ধুর, এমন ছ্যাঁচড়া লোকের সামনে বসে থাকার চেয়ে বাইরে বসে থাকাই অনেক ভালো। প্ল্যাটফর্মের কোনায় দেখলাম একটা বসার বেঞ্চ। আমি ওখানে গিয়ে বসলাম। আকাশে প্রচণ্ড এক মেঘের গর্জনের সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল।
এই যা, ট্রেন এলো না এখনো, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। কতক্ষণ যে আর এভাবে বসে থাকা লাগবে। সময় যত এগোচ্ছে মনের দুশ্চিন্তা আরো বেশি গাঢ় হচ্ছে। কি জানি মামা কি অবস্থায় আছে এখন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর প্রায় রাত 9টা নাগাদ ট্রেন আসলো। অবশেষে তাহলে ট্রেনের দেখা পেলাম। যাই, গিয়ে উঠে পড়ি। যা ভেবেছিলাম ঠিক তাই। যাত্রী উঠতে নামতে দেখলাম না বললেই চলে। হাতে গোনা কয়েকজন আগে থেকেই ছিল। এই স্টেশনে ট্রেন বেশিক্ষণ থামে না। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। ট্রেনে জানালার পাশের সিটে বসে রাতের বৃষ্টি দেখছি। দুশ্চিন্তার কারণে সারাদিনের ক্লান্তির পরেও চোখে কোনো ঘুম আসছে না। এখানে কি একটু বসতে পারি সাহেব? আজ্ঞে সাহেব, আমার নাম ফজলু। ভয় পেলেন নাকি? না মানে ভয় বলতে আচমকা ডাক শুনেছি তো, তাই আর কি। ও আচ্ছা, তা এইখানে বসতে পারি? হ্যাঁ বসুন, আমার কোনো সমস্যা নেই। রাইতের ট্রেনে একা একা ভালো লাগছিল না, তাই আপনারে দেখা ভাবলাম একটু যাইতে যাইতে গল্প করতে পারি। ও আচ্ছা তাই। তা আপনি কোথায় যাইতেছেন? আমি বহির দিয়া যাব। আমি হরিণটানে নেমে যাব। বুঝলাম। জানেন, এমনই এক বর্ষার রাইতে আমার সাথে এক ভয়ানক ঘটনা ঘটেছিল। হঠাৎ করে এই লোকটি তার নিজের খেয়ালে তার জীবনের গল্প বলতে শুরু করলো। লোকটা হয়তো একটু পাগল টাগল হবে। আমি আর একা বসে বসে কি করব, তাই লোকটির কথা শুনছিলাম। আমার কথা শুনতেছেন তো সাহেব? হ্যাঁ আমি শুনছি, আপনি বলুন। আচ্ছা বলতেছি তাইলে। আমি ভ্যান চালাই, মাঝে মাঝে যাত্রী নিয়ে অনেক দূরেও গিয়েছি। এমনই একদিন বর্ষার রাইতে, তা কম করে হইলেও প্রায় 2 বছর আগের কথা, আমি পাশের গ্রাম থেকে ভ্যান চালাইয়া বাড়ি ফিরতাছিলাম। এমনিতেই রাত হইয়া গেছে, তাই আর কোনো যাত্রী নেব না বলেই ঠিক করলাম। রাস্তা থেকে নাইমা জঙ্গলের নির্জন পথ শুরু হয়েছে। কি ভেবেছে এই সময়ে এত দূরের যাত্রী নিয়ে আসলাম, এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলেই হয়। বেশ কিছুটা দূরে যাওয়ার পর দেখলাম রাস্তার পাশে একজন লোক দাঁড়াইয়া আছে। লোকটির পাশে একটা বড় বস্তা আছিল। লোকটিরে না দেখার বান কইরা পাশ কাটাইয়া চইলা যাইতে চাইছিলাম, কিন্তু লোকটা ঠিক আমার সামনে আইসা দাঁড়াইলো। কি হলো? আপনি আমার ভ্যানের সামনে আইসা দাঁড়াইলেন কেন? আমাকে একটু সামনের গোরস্থান পর্যন্ত পৌঁছে দেবে? দেখেন, অনেক রাত হইয়া গেছে, এখন পারবো না, মাফ করবেন। গোরস্থান তো তোমার যাওয়ার পথেই পড়বে। আমাকে একটু সামনে নামিয়ে দিলে কি হয় বলো? তা ঠিক আছে, কিন্তু এখন আর কোনো যাত্রী আমি নিতে চাইতাছি না। রাতের বেলায় এই ভারী বস্তা নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে, একটু নিয়ে চলো না। এত বড় বস্তায় কি নিয়ে যাইতাছেন? লাশ নিয়ে যাচ্ছি, লাশ। কি বললেন? এই বস্তার মধ্যে একটা মরা লাশ আছে, ওইটা কবর দিতে নিয়ে যাচ্ছি। আমি কি কমু কিছুই বুঝবার পারতাছিলাম না। লোকটা কইতাছে কি এইসব? আমার কিছু বলার আগেই দেখলাম লোকটা বস্তাটি টাইন না আমার ভ্যানে উঠাইয়া দিল।
লাশের ভারী বস্তা একা কেমনে উড়াইলো আমি কিছুই বুঝতে পারলাম না। আহা, দাঁড়িয়ে থেকো না, ভ্যান চালাও, দেরি হয়ে যাচ্ছে তো। আমি আর কিছু না কইয়া চুপচাপ ভ্যান চালাইতে থাকলাম। লোকটি আর কোনো কথা কইল না। নিজের অজান্তেই কখন যেন লোকটির গল্পের উপর মনোযোগ বসিয়ে ফেলেছিলাম। আচ্ছা, তারপর কি হলো? জঙ্গলের প্রায় শেষের দিকে ছিল ওই গোরস্থান। আশেপাশে কোনো জনবসতিও ছিল না। তারপরে আবার রাতের বেলা গোরস্থানের সামনে গিয়ে পৌঁছানোর পর লোকটা একাই ভ্যান থেকে বস্তাটি নামাইতে যাচ্ছিল। তবে নামানোর সময় ওই বস্তা থেকে একটা মাথার খুলি পইরা গেল। আমি এটা দেখে ভয়ে চমকে উঠলাম। আমি কইলাম, কি আমাকে? তাহলে দেখে ফেলেছো তুমিও? আরো কিছু দেখতে চাও? লোকটা আমারে বলতে বলতে কেমন যেন এক বিভৎস আকৃতিতে পরিণত হইল। আমার যেন আর কোনো হুঁশই রইল না। কি কর্ম কিছু না বুঝতে পাইরা দ্রুত ওখান থেকে ভ্যান চালানো শুরু করলাম। পিছন থেকে তখনও মনে হইতাছিল লোকটি বিশ্রী ভাবে হাসতাছে। ও, তবে আমার কোনো ক্ষতি করে নাই। প্রচন্ড ভয় নিয়ে আমি বাড়ি ফিরে আসি। তারপর থেকে রাতের বেলায় আর কোনোদিন দূরে যাত্রী নিয়ে কোথাও যাই নাই। বেশ ভালো একটা গল্প ছিল। আপনার কাছে গল্প মনে হতে পারে, কিন্তু ঘটনাটা কিন্তু আসলেই সত্য ঘটনা। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। মানুষ মারা গিয়ে কি আবার কখনো ফিরে আসে নাকি? হ্যাঁ, এটাও কি সম্ভব? কি জানি, এত বড় পৃথিবীতে কত কিছুই তো অজানা থাইকা যায়। যদি কখনো নিজের চোখে দেখেন তখন তো বিশ্বাস করতেই হইব। যাই হোক, এখন আমি আসি তাইলে। ভালো থাকবেন সাহেব। আচ্ছা, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আর সাহেব, ভূত আর অশরীরী সত্যি কিন্তু আছে, মনে রাখবেন কিন্তু। বাইরে তাকিয়ে দেখলাম ট্রেন তখন হরিণটানা স্টেশনে এসে থেমেছে। অল্প সময়ের পরিচয়ে অদ্ভুত লোকটির কথা কেমন যেন মনে দাগ কেটে গেল। দেখতে দেখতে আমিও গন্তব্যে চলে আসলাম। অবশেষে বহির্দিয়া গ্রামে এসে পৌঁছালাম। এত রাতে কোনো ভ্যান রিক্সা পাওয়া তো সত্যিই স্বপ্নের ব্যাপার। যাই হোক, যানবাহনের আশা ছেড়ে দিয়ে আমি বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশটাও এখন পরিষ্কার। চারদিকে বৃষ্টির পরের সতেজতা অনুভব করা যাচ্ছে। রাতের নির্জনতা ভেদ করে শোনা যাচ্ছে ব্যাঙ আর ঝিঝি পোকার ডাক। কিছুটা পথ যাওয়ার পর রাস্তার পাশে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারে দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছিল না। কাছে আসতেই আমি চমকে উঠলাম। দেখলাম মামা দাঁড়িয়ে আছে। মামা, তুমি এখানে? হ্যাঁ বাবা, তুই কেমন আছিস? কতদিন পর দেখলাম তোকে। হ্যাঁ মামা, আমি ভালোই আছি, কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? তোর জন্যই অপেক্ষা করছিলাম রে বাবা। আমি আসবো তুমি কি করে জানলে? সে অনেক কথা, আমার হাতে অত বেশি সময় নেই। অসুস্থ শরীরে এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো বাড়ি গিয়ে তারপর সব কথা হবে। আমি মামার গায়ে হাত দিতেই চমকে উঠলাম।
দেখলাম আমার হাত কোনোভাবেই মামার শরীর স্পর্শ করতে পারছে না। তার শরীরটা যেন কোনো এক আলো ছায়ার প্রতিচ্ছবি মাত্র। কি হচ্ছে মামা? নিজেকে একটু শক্ত কর বাবা। শোন, আমি আর বেঁচে নেই। তুমি মিথ্যা কথা বলছো। কি হয়েছে তোমার, সত্যি করে বলো। আমি সত্যি কথাই বলছি রে বাবা, আমি আর বেঁচে নেই। তোর কাছে চিঠি পৌঁছাতে প্রায় 3 দিন সময় লেগে গেছে। 2 দিন আগেই আমি মারা গিয়েছি। না, এটা হতে পারে না। তুমি আমায় ছেড়ে যেতে পারো না বাবা। তোকে শেষবার দেখার একটু ইচ্ছা ছিল, তার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। শোন, আমার আলমারিতে তোর জন্য কিছু টাকা গুছিয়ে রাখা আছে, ওগুলো নিয়ে যাস। আর কখনো মন খারাপ করবি না কিন্তু। আমি অশ্রুজল চোখে মামার দিকে তাকিয়ে রইলাম। আমার মুখ থেকে আর কোনো কথাই যেন বের হচ্ছে না। আমি চলি রে, আমার হাতে আর সময় নেই। তুই ভালো থাকিস, ভালো থাকিস। ধীরে ধীরে মামা কোথায় যেন হারিয়ে গেল। সেই সাথে হারিয়ে গেল আমার শেষ আশ্রয়টুকু। নিজেকে কেমন যেন নিঃস্ব মনে হতে লাগলো। আর সেই সাথে মনে পড়ে গেল সেই ট্রেনের ফজলুর বলা কথাগুলো। জীবিত অবস্থায় মামা আমাকে দেখতে না পারলেও তার আত্মা শেষবারের মতো দেখার জন্য অপেক্ষা করেছিল।